শুরু করছি তেপান্তর এর শেষ পর্ব। হঠাৎ ঘন একটা ঝোপ পড়ল জিরাফের সামনে। কোণঠাসা হয়ে পড়ল ওটা। গাড়ির সামনে দিয়ে পাশ কাটিয়ে খোলা জায়গার দিকে সরে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হলো। আর কোনো উপায় না দেখে গাড়ির ওপর দিয়ে লাফিয়ে সরার সিদ্ধান্ত নিল। বিশাল শরীরটাকে তার দিকে উড়ে আসতে দেখে আতঙ্কে চিৎকার করে উঠল হরিণী। শূন্যে উঠে গেলে জিরাফকে এত বড় লাগবে দেখতে কল্পনাও করেনি কোনোদিন। ভারী শরীরের চাপে ভর্তা হয়ে যাওয়ার ভয় সিটের মধ্যে কুঁকড়ে গেল সে। উড়ন্ত জিরাফটা জিপের চেয়ে অনেক উঁচু শরীর নিয়ে সহজেই ওটার উপর দিয়ে উঠে গেল, তবে পেরিয়ে যেতে পারল না নিরাপদে। পেছনের একটা পা নেমে এলো গাড়ির ছাদে। শক্ত ইস্পাতের ছাদ ল্যান্ড রোভারের। হাড্ডি সর্বস্ব দুর্বল দেখতে ওরকম একটা পায়ের আঘাত যে এতটা ভয়াবহ হবে কল্পনাও করতে পারেনি জেনারেল। একবারের জন্য ভাবেনি এত বড় একটা জীবের ওজন নিয়ে ওই 2 টনই একটা শরীরকে বহন করার ক্ষমতা রাখে যে পা। দেখতে যেমনই হোক প্রচন্ড তার ক্ষমতা। গাড়ির ছাদ ফুঁড়ে এত সহজে ঢুকে গেল পাটা, যেন মাখনের মধ্যে ছুরি ঢুকলো। মুসার পাশের সিটে তার বিখ্যাত হ্যাটটা ফেলে রেখে গেছে জেনারেল। আর পড়বি তো পর একেবারে ওঠার উপরই। চওড়া মস্ত খুরটাও যেন একেবারে ওটার মাপ মতোই হয়ে গেল। চাপ দিয়ে চ্যাপটা করে একটা গোল রুটির মতো বানিয়ে দিল হ্যাটটাকে। চকিতে যেমন নেমে এসেছিল তেমনি চকিতেই আবার বেরিয়ে গেল পাটা। ছোবল দিয়ে যেন ফনা তুলে নিল সাপ। বিশেষ ক্ষতি হলো না পায়ের, শুধু গভীর কয়েকটা আঁচড় লাগা ছাড়া। গাড়ির পেছন দিয়ে মাটিতে নেমে বেরিয়ে গেল জিরাফটা। আবার ওটার পিছু নেওয়ার জন্য গাড়ি ঘোরালো ডিগা। গতি এখনো 40-এই রয়েছে। মাটি এখানে অনেক বেশি এবড়ো থেবড়ো। সিটে আর নেই এখন জেনারেল। ডিগবাজি খেয়ে উল্টে গিয়ে পড়েছে মাটিতে। গাড়ি থামিয়ে পিছিয়ে আনলো ডিগা। কোনো মতে উঠে দাঁড়ালো জেনারেল। পা কাঁপছে। টলতে টলতে এগিয়ে এলো গাড়ির দিকে। ক্যাচার সিটের দিকে তাকালো না আর সোজা এসে ঢুকলো ভেতরে। বলল, বসে আছো কেন? কোলা ব্যাঙের স্বর বেরোলো তার গলা দিয়ে। সব কাজ আমাকেই করতে হবে নাকি? তুমিও কিছু করো। হাসতে হাসতে গিয়ে ক্যাচার সিটে উঠে বসলো মুসা। সিট বেল্ট বাঁধলো। ইতিমধ্যে গর্বের হ্যাটের অবস্থা দেখে চোখ কপালে উঠেছে জেনারেলের। গোল রুটিটা হাতে নিয়ে জোরে একটা দীর্ঘশ্বাস ফেললো। আবার জিরাফের পিছু নিল ল্যান্ড রোভার। ছুটে চলেছে জিরাফটা। হঠাৎ সামনে ঘাসের মধ্যে লুকানো কিছু রয়েছে আঁচ করেই যেন ঘুরে গেল ডান দিকে। ঠিকই আন্দাজ করেছে ওটা। লম্বা ঘাস বন থেকে বেরিয়ে এলো 5টা সিংহের একটা পরিবার। জিরাফের পিছু নিল ওগুলো। জিরাফের মাংস সিংহের খুব প্রিয়। সেজন্য জিরাফের সবচেয়ে বড় শত্রুর একটা হলো সিংহ। একটা সিংহ আলাদাভাবে কখনো জিরাফকে আক্রমণের সাহস করে না, তবে দল বেঁধে আক্রমণ চালালে কাবু করে ফেলতে পারে। তাও সব সময় নয়। এতক্ষণ এক নাগাড়ে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে এসেছে জিরাফটা। দৌড়ে এসে তাকে ঘিরে ফেললো সিংহগুলো। এবার দেখবে খেলা। জিরাফটার উপর প্রচন্ড রাগ জমেছে জেনারেলের। ওটাকে বিপদে পড়তে দেখে খুশি হলো। 10 সেকেন্ডে কিমা বানিয়ে ফেলবে। গোল রুটি দিয়ে মুখে বাতাস দিল সে। লাফিয়ে একটা সিংহ জিরাফের পিঠে চড়তে চাইল, কিন্তু অনেক বেশি উঁচু, নাগাল পেল না। চিত হয়ে 4 পা ছড়িয়ে পড়ে গেল মাটিতে। আরেকটা লাফ দিয়ে গলা ধরতে চেষ্টা করলো। ওটা শূন্যে থাকতেই মাথা দিয়ে বাড়ি মারল জিরাফ। ভয়ঙ্কর আঘাতে উড়ে গিয়ে পড়ল সিংহটা। শ্বাস নিতে পারছে না। জিরাফের সামনের 2 পায়ে আঘাত হানতে এলো 2টো সিংহ। পেছনের পায়ে ভর দিয়ে প্রায় খাড়া হয়ে গেল জিরাফ। ভীম গতিতে সামনের পা 2টো নামিয়ে আনলো সিংহের ওপর। ইস্পাত ছিদ্র করে দিতে পারে যে খুর, সেই খুরের আঘাতে সিংহের মতো জীবেরও মারাত্মক ক্ষতি হওয়া স্বাভাবিক। মার খাওয়া কুকুরের মতোই অনেকটা কুঁই কুঁই করে দুর্বল ভঙ্গিতে সরে গেল সিংহ 2টো। ভালো রকম জখম হয়েছে, ভঙ্গি দেখেই অনুমান করা যায়। বাকি থাকলো আর একটা সিংহ। পেছন থেকে আক্রমণ চালাতে এলো ওটা। ঝেড়ে লাথি মারলো জিরাফ। ঘাড় ভেঙে মারা পড়লো পশুরাজ। 4 পা শূন্যে তুলে চিত হয়ে পড়ে রইল মাটিতে, নিথর হয়ে। থ হয়ে গেল জেনারেল। একটা কথাও বলল না আর। রণে ভঙ্গ দিয়ে পালালো বাকি সিংহগুলো। সতর্ক চোখে ওগুলোর চলে যাওয়া দেখছে জিরাফটা। সুযোগ পেয়ে গেল মুসা। গাড়ির দিকে আর তেমন নজর নেই এখন ওটার। ফাঁস ছুঁড়ল সে। জিরাফের মাথা গলে গলায় পড়ল ফাঁস। ঘাবড়ে গেল জিরাফটা। দড়ি ছাড়ানোর জন্য টানাটানি শুরু করলো। দড়ির এক মাথা বাঁধা রয়েছে গাড়ির সঙ্গে। ছুটতে পারল না সে। ঝাঁকুনি আর দোল খেতে খেতে পেছনে এসে থামলো লরিটা। লাফ দিয়ে নেমে এলো কিশোর আর রবিন। দুজনের হাতেই কিউরেয়ার গান। জিরাফের উরু সই করে ডাঁট ছুড়ল।
ওষুধ শরীরে ঢুকলেই অবশ হয়ে আসবে জানোয়ারটার শরীর, বাধা দেওয়ার ক্ষমতা হারাবে। সময় দেয়া হলো ওষুধের ক্রিয়া শুরু হওয়ার জন্য। তারপর সহজেই খাঁচার কাছে টেনে নেওয়া হলো জিরাফটাকে। খাঁচায় ঢুকিয়ে দরজা লাগিয়ে দেয়া হলো। গাড়িটা নিয়ে আসা হলো ক্যাম্পে। ধীরে ধীরে চালানো হয়েছে যাতে বেশি ঝাঁকুনি না লাগে, ঘষা লেগে নষ্ট হতে না পারে জিরাফের চমৎকার মখমলের মতো চামড়া। মদ্দাটাকে নামিয়ে রেখে আবার বেরোলো দলটা। আরও একটা জিরাফ লাগবে, মাদি। ওটাকে ধরা প্রথমটার মতো কঠিন হলো না, এর কারণ সঙ্গের বাচ্চাটা। বাচ্চা ফেলে জোরে দৌড়ালো না জিরাফ মাতা। ওটাকে ধরার পর আপনা আপনি ধরা দিল বাচ্চাটা। মায়ের সঙ্গে সঙ্গে ঢুকে পড়ল খাঁচায়। জুলজুল করে তাকিয়ে রয়েছে টামি আর করিন। কাছে খেলা করছে টরি আর নরি, চিতাবাঘের বাচ্চা দুটো। ওদের সঙ্গে খেলায় মেতেছে সিম্বা। মাঝে মাঝে গিয়ে দুষ্টুমি করে লেজ টানছে টামি। এক টান দিয়ে লাফ দিয়ে এসে ঢুকে পড়ছে আবার মায়ের কোলের মধ্যে। বসে বসে দেখছে টিন গোয়েন্দা। ভালোই লাগছে ওদের। কিশোরের ধরে আনা বেবুন দুটো আর একবারের জন্য বনে যায়নি, ক্যাম্পেই রয়ে গেছে। প্রতিদিনই ক্যাম্পের কিনারে এসে হাজির হয় তার দলের ৩০০ বেবুন। ফিরে যাওয়ার আবেদন জানায়। ওদের ভাষায় যেন বলে, এই আর কতদিন থাকবে, চলো বনে চলো। কিন্তু রাজি হয় না করিন। ফিরে যেতে বলে বন্ধুদের। নতুন মানুষ বন্ধুদের সঙ্গে বেশ মানিয়েই নিয়েছে। এখানেই ভালো লাগে তার। কারণটা অন্য বেবুনেরাও বুঝতে পারছে না তা নয়, এখানে নানা রকমের মজাদার খাবার আছে অঢেল, চাইলেই পাওয়া যায়। বনে বাজারে থাকলে পরিশ্রম করে জোগাড় করতে হয়, এখানে সেসব বালাই নেই। ডিনারের সময় হলো। খেতে বসে কিশোর লক্ষ্য করলো একটা তাঁবুর ছায়ায় দাঁড়িয়ে অচেনা একজন নিগ্রোর সঙ্গে কথা বলছে খাম্বু। কিছু নিয়ে ভীষণ তর্ক করছে মনে হচ্ছে। এক পর্যায়ে ছুরি বের করে শাসাতে লাগলো লোকটা। আট চোখে তাকিয়ে দেখতে লাগলো কিশোর। রবিন আর মুসা সেদিকে পেছন করে বসেছে, কাজেই দেখতে পাচ্ছে না। মিস্টার আমান মশগুল, তিনিও তাকাচ্ছেন না। অবশেষে তর্কে যেন অচেনা লোকটারই জিত হলো। এমন ভঙ্গিতে হাত তুলল খাম্বু, যেন বলল, ঠিক আছে, যা বলছো করব। সাপ্লাই ওয়াগনের দিকে চলে গেল সে। ভেতরে ঢুকলো, বেরিয়ে এলো একটু পরে। সোজা চলল আগুনের দিকে, যেখানে হরিণের মাংসের স্যুপ রান্না করা হচ্ছে। বাবুর্চি চুলায় স্যুপ বসিয়ে দিয়ে অন্য কাজে ব্যস্ত। ওখানে গিয়ে বসলো খাম্বু। স্যুপের মধ্যে ফেলল কিছু। বাবুর্চির অগোচরে, কিন্তু কিশোর ঠিকই দেখতে পেল। তারপর উঠে চলে গেল। ভঙ্গি দেখে মনে হলো একেবারে যেন বিধ্বস্ত হয়ে গেছে সে। কাঁধ ঝুলে গেছে বুড়ো মানুষের মতো, বুকের ওপর ঝুলে পড়েছে মাথা। যাই করছে ইচ্ছের বিরুদ্ধে করছে, অনুশোচনা হচ্ছে এখন। টেবিলে ফল এনে রাখলো বাবুর্চি, কলা আর আম। গপ গপ করে গিলতে লাগলো মুসা। রবিন আর আমানও মোটামুটি ভালোই খাচ্ছেন। কিশোর চিন্তিত, খাওয়ায় মন নেই তার। কি ব্যাপার? কিশোরের বিমনা ভাবটা নজর এড়ালো না রবিনের। খিদে নেই? একটা বিশেষ ব্যাপার ঘটছে, পেছনে তাকিও না, যেমন খাচ্ছ খাও। হরিণের স্যুপ নিয়ে এলো বাবুর্চি, বাটিতে বাটিতে ঢেলে দিতে লাগলো। চামচে করে তুলে মুখে দিতে যাবে মুসা, তার হাত ধরে ফেললো কিশোর। দাঁড়াও, ওতে কিছু চোখে পড়ছে? চামচটা চোখের সামনে এনে দেখলো মুসা। কই না তো, কেন? খাম্বু স্যুপের মধ্যে কিছু ফেললো দেখলাম। গন্ধ টন্ধ তো ভালোই, আমান বললেন। নিজের বাটির স্যুপটা চামচ দিয়ে নেড়ে চেলে দেখলেন। না, বেশ আছে বলে তো মনে হচ্ছে না। ঠিক দেখেছো তো? মুসা জিজ্ঞেস করলো। খেয়ে ফেলি? দাঁড়াও দাঁড়াও, আচমকা বাধা দিলেন আমান। এই যে চুলের কুচির মতো কিছু। চামচে করে তুলে দেখালেন ভালো মতো। খাম্বু এই কাজ করবে ভাবতেই পারেনি। কি করেছে? অধৈর্য হয়ে জিজ্ঞেস করলো মুসা। পরে বলবো, মুখে তোলার ভান করো, কিন্তু ভেতরে দেবে না। চামচে করে স্যুপ তুললেন আমান, ঠোঁটের কাছে নিয়ে গেলেন মুখে তোলার ভঙ্গিতে। বাওয়ানা! তীক্ষ্ণ একটা চিৎকার শোনা গেল। টেবিলের কাছে এসে দাঁড়ালো খাম্বু। কি? দুটো জল হস্তি দেখে এলাম, পাড়ে উঠেছে, খুব সুন্দর, চেষ্টা করলে ধরা যায়। খাওয়া হোক আগে, নিরশক্ত কণ্ঠে বললেন আমান। পরে দেখা যাবে। নদীতে নেমে যেতে পারে, তখন ধরা কঠিন।
জানি, খালি পেটে যাওয়ার চেয়ে খেয়ে যাওয়াই ভালো, কঠিন কাজগুলো সহজ হয়ে যাবে। গন্ধটা দারুণ। আবার স্যুপ মুখে দেওয়ার ভান করলেন তিনি। তাকে থামালো খাম্বু। না না, ভালো না, বাবুর্চি পচা মাংস দিয়েছে, আমি দেখেছি, খেলে পেটে অসুখ করবে। কে বললো পচা? আজ সকালে মারা হয়েছে হরিণটা, এত তাড়াতাড়ি পচতে পারে না। অনুনয় শুরু করলো খাম্বু। বাবা না, খাবেন না, এই তোমরাও কেউ খেও না। কিছুই হবে না খেলে, মুসা বলল। আমার পেট অনেক শক্ত। বলে স্যুপ মুখে দিতে গেল। তার হাত থেকে চামচটা কেড়ে নিল খাম্বু। এক টানে বাটিটা সরিয়ে নিয়ে স্যুপ ঢেলে ফেলে দিল মাটিতে। এক এক করে অন্যদের বাটিগুলো ঢেলে দিল। এমনকি যে পাত্রে করে স্যুপ এনেছে বাবুর্চি সেটাও খালি করে ফেললো। হাঁ হাঁ করে ছুটে এলো বাবুর্চি। দু হাতে মুখ ঢেকে ফোঁপাতে শুরু করলো খাম্বু। আমি আমি বিষ মিশিয়ে দিয়েছিলাম। ম্যালেরিয়া রোগীর মতো কাঁপছে সে। তার কাঁধে হাত রাখলেন আমান। শান্ত হও খাম্বু, আমরা জানি সব। তুমি যে চিতা মানব আমরা আগেই বুঝেছি। লেপার্ড সোসাইটি কিভাবে কাজ করে তাও জানি। ওরা তোমাকে খুন করতে বাধ্য করেছে। সব ঠিক হয়ে যাবে। আর গোফগুলো যখন খাইনি আমরা, কিছু হবে না। গোফ? মুসা অবাক। হ্যাঁ গোফ, জবাবটা দিল কিশোর। খাম্বু, চিতাবাঘের ছালটা নিয়ে এসো তো, সেদিন যেটা মারা হয়েছে। একবার দ্বিধা করলো খাম্বু, তারপর গিয়ে সাপ্লাই ওয়াগন থেকে ছালটা নিয়ে এলো। ওটাকে টেবিলে রেখে মুখটা উঁচু করে ধরতে বলল কিশোর। তাই করলো খাম্বু। মুসাকে জিজ্ঞেস করলো, দেখো তো কোনো গড়বড় চোখে পড়ছে কিনা। গড়বড়? মাথা চুলকালো মুসা। কই, মুখটা যেন কেমন লাগছে, নাকের নিচে, ঠোঁটের কাছটা। গোফ নেই, রবিন বলল, সাদা শক্ত শক্ত চুলগুলো। ঠিক, মাথা ঝাঁকালো কিশোর। কেটে নেওয়া হয়নি, বোঝাই যায় তাই না? টেনে তুলে নেওয়া হয়েছে, তারপর কুচি কুচি করে কেটে ফেলে দেওয়া হয়েছে সুপে। কেন, কয়েকটা চুলের কুচি আর এমন কি বিষাক্ত? মুসার প্রশ্ন। রবিন জানো? জিজ্ঞেস করলো কিশোর। জানি, পড়েছি। এসব দিয়ে ওঝারা শয়তানি করে। সাংঘাতিক শক্ত চিতাবাঘের গোঁফ, পাকস্থলীর দেয়াল ফুটো করে দেয়, পুঁজ হয়, বিষাক্ত হয়ে যায় ক্ষতগুলো, ভয়ানক যন্ত্রণা পেয়ে মরে রোগী। কিশোর দেখল ঝোপের দিকে তাকিয়ে রয়েছে খাম্বু। সেই অচেনা লোকটা দাঁড়িয়ে রয়েছে। তার মুখের রাগ আর চোখের জ্বলন্ত দৃষ্টি এখান থেকেও বোঝা যায়। দীর্ঘ এক মুহূর্ত চুপচাপ খাম্বুর দিকে তাকিয়ে রইল সে। তারপর ঝটকা দিয়ে ঢুকে পড়ল ঝোপের ভেতর। কি দেখল সঙ্গীদেরকে বলল কিশোর। চিন্তিত ভঙ্গিতে মাথা দোলালেন আমান। গিয়ে এখন কর্তাদেরকে বলবে লোকটা খাম্বুর কপালে দুঃখ আছে। যাই হোক, চোখ রাখো, গন্ডগোল দেখলেই খবর দেবে আমাকে। ওর জন্য কিছু করতে হবে আমাদের। উত্তেজনায় ভরা একটা বিকেল। যে জানোয়ারগুলোকে ধরেছে সেগুলোকে নিয়ে ব্যস্ত তিন গোয়েন্দা। ওগুলোকে খাওয়ানো, এক খাঁচা থেকে আরেক খাঁচায় সরিয়ে নেওয়া, এসব খুব ঝামেলার কাজ। কিন্তু তার মধ্যেই একটানা অস্বস্তি বোধ রয়েই যাচ্ছে ওদের মনে। কেন যেন মনে হচ্ছে শুধু খাম্বুই নয়, ওরাও রয়েছে মারাত্মক বিপদের মধ্যে। ক্যাম্পের চারপাশে ঝোপের দিকে নজর রাখছে, অচেনা কোনো নিগ্রোকে দেখা যায় কিনা। কাঁধ বাঁকালো মুসা। এই টেনশন আর ভাল লাগে না। কখন এসে পিঠে বিষ মাখা তীর বেঁধে কে জানে। ঘন্টার পর ঘন্টা এক নাগাড়ে কাজ করলো ওরা, সেই সাথে কিছু ঘটার অপেক্ষা। অবশেষে পশ্চিম দিগন্তে অস্ত গেল সূর্য। বিচিত্র সোনালি রং মাখিয়ে দিয়ে গেছে যেন দিগন্ত জোড়া তেপান্তরের ঘাসের ডগায় ডগায়। শান্ত নীরবতা নেমে এলো মাঠ, বনভূমি আর নদীর উপর। তারপর ঘুম জড়িত গলায় ডেকে উঠল কয়েকটা পাখি। নদীর ধারে খোঁত খোঁত করলো একটা বুনো শুয়োর। লম্বা ঘাসের বনে ঘুম পাড়ানি গান শুনিয়ে বয়ে গেল যেন এক ঝলক জোরালো বাতাস। না, আজ আর কিছু ঘটবে বলে মনে হয় না। আর ধৈর্য রাখতে পারছে না মুসা। না ঘটলেও কিশোরের আশঙ্কা যাচ্ছে না। আজ রাতে হুঁশিয়ার থাকতে হবে আমাদের, পাহারা দেব। রবিন, তুমি ওই ঝোপটায় থাকবে, মুসা থাকবে ওদিকটায়, আর আমি এই পাশটায় বসবো। তর্ক করলো না কেউ। উঠে ঝোপের কাছে চলে গেল মুসা। লম্বা ঘাসের মধ্যে লুকিয়ে বসলো। রবিন গিয়ে বসলো তার উল্টো দিকে, কিশোর আরেক দিকে। তিনজনকে তিনটে বিন্দু ধরে নিয়ে তিনটে বাহু কল্পনা করলে একটা সমবাহু ত্রিভুজ হয়ে যাবে।
পরস্পরের কাছ থেকে এমনভাবে বসেছে ওরা, কান খাড়া করে রেখেছে, সামান্যতম শব্দও যাতে না এড়ায়। 1 ঘন্টা গেল, 2 ঘন্টা। ঘুমে জড়িয়ে এলো মুসার চোখ। কখন যে ঘুমিয়ে পড়লো বলতে পারবে না। স্বপ্ন দেখতে লাগলো, এক প্রাচীন দুর্গে চলে গেছে যেন সে। শত্রুরা এসে দুর্গ আক্রমণ করেছে, প্রচণ্ড লড়াই বেঁধেছে। ওর আশপাশ দিয়ে হুস হুস করে বেরিয়ে যাচ্ছে বিষাক্ত তীর। শব্দটা বিচিত্র কটকটানিতে রূপ নিল। আগুনে কাঠ পড়ার সময় যেরকম শব্দ হয়। হঠাৎ আগুন ধরে গেল সারা দুর্গে। জেগে গেল মুসা। কটকট শব্দটা কানে আসছে এখনো। লাফিয়ে উঠে দাঁড়ালো সে। বনের ভেতর আগুন দেখা যাচ্ছে, আগুনের অনেক বড় কুণ্ড। নাকি দাবানল লাগলো। যাই হোক, সেই শব্দ ক্যাম্পের দিকে বয়ে নিয়ে আসছে বাতাস। কটকট ছাপিয়ে আরেকটা শব্দ শোনা গেল, চিতাবাঘের কাঠ চেরার মতো আওয়াজ। আরেকটা চিতাবাঘ যোগ হলো, তারপর আরেকটা। চারপাশ থেকে শোনা যেতে লাগলো ডাক, যেন ক্যাম্প ঘিরে ফেলেছে অসংখ্য চিতাবাঘ। কিশোরকে ডাকলো মুসা। সাড়া না পেয়ে ছুটল তার বাবার তাঁবুর দিকে। তাঁবুতে ঢুকে দেখলো রবিন আর কিশোর ওখানে রয়েছে। চিতাবাঘ নয়, আমান বললেন, চিতা মানব দল বেঁধে এসেছে আমাদের ওপর চড়াও হতে। আগুন ধরিয়ে দেবে ক্যাম্পের চারপাশে, জ্যান্ত পুড়িয়ে মারবে আমাদের। জলদি গিয়ে সবাইকে ডেকে তোলো। চিতামানবের বিরুদ্ধে লড়াই করবে ওরা? সন্দেহ আছে রবিনের। কে জানে, চিতামানবকে জমের মতো ভয় পায় ওরা। খাম্বুকে এখানে আসতে বলো। ছেলেরা বেরিয়ে যাওয়ার একটু পরে তাঁবুতে এসে ঢুকলো খাম্বু। খাম্বু, আমান বললেন, সময় এসে গেছে। ভাবো, ভেবে ঠিক করো আমাদের দলে থাকবে নাকি ওদের দলে। ওদের দলে চলে গেলে তোমার বউ ছেলে মেয়েদেরকে বাঁচাতে পারবে। ভালো মতো ভেবে দেখো, জলদি। জবাব না দিয়ে বেরিয়ে গেল খাম্বু। দাবানলের মতোই দাউ দাউ করে জ্বলে উঠেছে আগুন। একদিকের বনভূমি জ্বলছে, ক্যাম্পের দিকে এগিয়ে আসছে আগুন। চিতামানবদের কণ্ঠ অনেক কাছে চলে এসেছে, বেরিয়ে এসেছে ঝোপের ভেতর থেকে। আগুনের আলোয় ওদের রং করা চিত্র বিচিত্র মুখ। চিতাবাঘের ছাল জড়ানো শরীর দেখে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ওরা মানুষ, এই পৃথিবীরই অধিবাসী। ওদের হাতে তীরধনুক নেই। দেখে প্রথমে খুশি হলো, মুহূর্ত পরে দমে গেল মুসা। আঙুলে লাগানো ইস্পাতের বাঁকা চকচকে নখে আগুনের আলোর ঝিলিক দেখে। তীর ব্যবহার করবে না বটে ওরা, তবে পুরো দস্তুর চিতাবাঘ হয়ে যাবে। কাউকে খুন করার সময় মারাত্মক নখ ব্যবহার করে চিতাবাঘেরা, চিরে ফালা ফালা করে দেয়। ক্যাম্পের দিকে ছুটে আসছে ওরা। বাতাসে ভেসে আসছে ওদের গায়ের বোটকা গন্ধ। চিতাবাঘের চর্বি মেখেছে শরীরে। নখ বাগিয়ে সোজা মুসার দিকে ছুটে এলো একজন চিতামানব। ফুট 5 দূরে থাকতে ঝাঁপ দিল। শিকারের ওপর চিতাবাঘ যেভাবে ঝাঁপ দেয়, কিন্তু মুসাকে খুব সহজ শিকার ভেবে ফেলেছে লোকটা। চোখের পলকে জুডোর কায়দায় ডিগবাজি খেয়ে সরে গেল মুসা। কিছুই করতে পারল না চিতামানব। ঝাঁপ দিয়ে ফেলেছে, নিজেকে রুখতেও পারল না। উড়ে এসে দড়াম করে আছড়ে পড়ল শক্ত মাটিতে। পড়েই থাকলো। প্রচণ্ড ব্যথা পেয়েছে বুকে, পেটে। বেশ কিছুক্ষণ আর জ্বালাতে পারবে না ও। রবিন আর কিশোরকে দেখতে গেল মুসা। দুজন চিতামানবের সঙ্গে প্রাণপণ লড়াই করছে। নখের আঁচড়ে মুখ আর গলা থেকে রক্ত পড়ছে ওদের। সাহায্য করার জন্য ছুটে গেল সে। পেছন থেকে ল্যাং মেরে মাটিতে ফেলে দিল একজনকে। জুতো দিয়ে মাথার একপাশে লাথি মেরে তাকে বেহুশ করে ফেলল। 3 জনে মিলে আরেকজনকে কাবু করতে বিন্দুমাত্র অসুবিধে হলো না। আচমকা এভাবে আক্রান্ত হয়ে দিশেহারা হয়ে পড়েছে কুলিরা। কেউ কেউ লড়াই করছে, লড়াই মানে আত্মরক্ষাই করছে শুধু, পাল্টা আঘাত হানার সুযোগ পাচ্ছে না। কেউ কেউ ঠায় দাঁড়িয়ে থেকে ভয় কাঁপছে। ওদের কাছে এই মানুষগুলো মানুষ নয়, ভয়ানক ক্ষমতাশালী প্রেত। ওদের মধ্যে একমাত্র খাম্বুই ঠিকমতো লড়াই করছে। সে নিজে একজন চিতা মানব, অর্থাৎ মানুষ। যাদের সঙ্গে লড়াই করছে তারাও যে মানুষ জানে। মিস্টার আমানের তাঁবুর সামনে দাঁড়িয়ে লড়ছে সে, কাউকে ঢুকতে দিচ্ছে না তাঁবুতে। চিৎকার করে কুলিদেরকে সাহস যোগাচ্ছে লড়ার জন্য, অনুরোধ করছে, বোঝানোর চেষ্টা করছে চিতা মানবেরা ভূত প্রেত কিংবা চিতাবাঘ নয়, ওদেরই মতো মানুষ। তাঁবু থেকে বেরিয়ে এলেন আমান। এখনো অনেক দুর্বল, লড়াই করার মতো অবস্থা নেই, তবু সাহায্য করার চেষ্টা করলেন। জোর করে তাকে তাঁবুতে ফেরত পাঠিয়ে দিল খাম্বু।
বন্দুক হাতে বেরিয়ে এলো আরেকজন লড়াকু, জেনারেল হুডিনি। বন্দুক তুলে গুলি করলো 2 রাউন্ড, কিন্তু নিশানা এতই খারাপ কারো গায়ে লাগাতে পারল না, বরং আরেকটু হলে একজন কুলিকেই জখম করে ফেলেছিল। ইস্পাতের নখের পয়লা আঁচড়টা গায়ে লাগতেই গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, যেন এক্ষুনি মারা যাবে। চোখের পলকে আবার তাঁবুর ভেতরে অদৃশ্য হয়ে গেল সে। লড়ে চলেছে 3 গোয়েন্দা, খাম্বু, ডিগা, কাকামি আর অবশ্যই সিম্বা। কিন্তু 20 জন চিতামানবের বিরুদ্ধে এভাবে খালি হাতে লড়াই করে জেতার আশা করাও বোকামি। পরাজিত প্রায় হয়েই এসেছে। এই সময় অযাচিতভাবে আরেক দিক থেকে সাহায্য এসে হাজির হলো, সেই 300 বেবুন। ওদের বন পুড়ছে। আগুনের ভয়ে নিরাপদ জায়গা খুঁজতে গিয়ে ধেয়ে চলে এসেছে ক্যাম্পের দিকে। তাছাড়া বোধহয় এই মুহূর্তে মানুষের সাহায্য আশা করছে ওরা। ক্যাম্পে ঢুকতেই চোখ পড়ল চিতাবাঘের ছাল পড়া মানুষগুলোর ওপর। বোটকা গন্ধ এসে লাগলো নাকে। ওই ঘৃণিত গন্ধ ওদের পরিচিত, জন্ম জন্মান্তর থেকে যেন নাকে লেগে রয়েছে। বেবুনের মহাশত্রু চিতাবাঘ। শত্রুকে পেয়ে গেছে নাগালের মধ্যে, আর যায় কোথায়। চিতা মানবদের চিতাবাঘ ভেবে ওদের ওপর গিয়ে ঝাঁপিয়ে পড়ল বেবুনের দল। বেবুনের দলের সামনে পড়লে চিতাবাঘ পর্যন্ত লেজ গুটিয়ে পালায়, আর চিতা মানব তো কোন ছাড়। দাঁতের কামড়ে নখের কামড়ে অতিষ্ঠ হয়ে উঠল ওরা। প্রাণ বাঁচানোর জন্য ছোটাছুটি শুরু করলো, কিন্তু যেদিকেই যায় সেদিকেই বেবুন গায়ে এসে পড়ে। আতঙ্কিত এক চিতামানবের চোখে পড়ল হাতি রাখার শূন্য খাঁচাটা। একটা দানবীয় বেডফোর্ড ট্রাকের ওপর লাফিয়ে ট্রাকের প্ল্যাটফর্মে উঠে খাঁচার খোলা দরজা দিয়ে ঢুকে পড়ল সে। লোকটাকে ওখানে নিরাপদ দেখে বাকি চিতামানবেরও গায়ের ওপর থেকে বেবুনদের কোনো মতে ঝেড়ে ফেলে দিয়ে গিয়ে একে একে ঢুকতে লাগলো খাঁচায়। একজনও থাকলো না আর বাইরে। 20 জনই ঢুকে পড়ল। এই সুযোগ। সেদিকে দৌড় দিল কিশোর, কিন্তু একই বুদ্ধি এসেছে আরেকজনের মাথায়ও, খাম্বু। কিশোরের আগে দৌড়ে গিয়ে খাঁচার দরজাটা চেপে লাগিয়ে দিল সে। কিট করে লেগে গেল দরজার স্বয়ংক্রিয় তালা। আটকা পড়ল 20 জন চিতা মানব। কিন্তু সেটা নিয়ে এখন ভাবনা নেই যেন ওদের। বেবুনের হাত থেকে রক্ষা পেয়েছে আপাতত, তাতেই খুশি ওরা। বেবুনের ভয়ে চিতা মানবদের পালাতে দেখেই অবাক হয়েছিল কুলিরা। এখন খাঁচা থেকে বেরোতে পারছে না দেখে ওদের ভয় একেবারে চলে গেল। এতক্ষণে বুঝলো চিতা মানবেরাও অতি সাধারণ মানুষ, ভূতফুত কিছু না। কোনো অলৌকিক ক্ষমতাও নেই ওদের। খাঁচার কাছে দাঁড়িয়ে টিটকিরি দিতে লাগলো, ঢিল ছুঁড়ে মারল কেউ কেউ। ক্যাম্প করা হয়েছে যে জায়গাটায়, সেখানে গাছপালা ঘাস কিচ্ছু নেই। শুকনো মাটি তো নয়, যেন পাথর। আগুন ধরার মতো কিছুই নেই তাঁবুগুলো ছাড়া। তবে ওখানে পৌঁছতে পারল না আগুন। ক্যাম্পের কিনারে এসে থেমে গেল। চারপাশে দাও দাও করে আগুনের মাঝে ক্যাম্পটাকে মনে হলো আগুনের সাগরে ছোট্ট একটা দ্বীপ। আগুনের হলকা ছুটছে, ভয়ঙ্কর গরমে সেদ্ধ হয়ে যাবে যেন সবাই। আতঙ্কিত চিৎকার জুড়ে দিয়েছে জন্তু জানোয়ারগুলো। খাঁচার বাইরে আছে যারা তারাও, ভেতরে রয়েছে যারা তারাও। ধীরে ধীরে কমে এলো আগুন। বনের দিক থেকে এসেছে ঘাস পুড়তে পুড়তে। ওই ঘাস নির্ভর করে বাতাসের তাড়নায় দূরে সরে যেতে লাগলো। নদীর তীর আর পাথুরে পাহাড়ের কিনারায় বাধা পেয়ে তারপর শেষ হবে। মাঝের জায়গাটা ছাই হয়ে যাবে পুড়ে। মিস্টার আমানের তাঁবুতে ঢুকলো খাম্বু। ছেঁড়া কাপড় চোপড়, শরীরের চামড়ায় অসংখ্য আঁচড় আর রক্ত গড়িয়ে পড়ছে। মুখে খুশির হাসি। মাথার উপর থেকে যেন পাহাড় নেমে গেছে তার। পালকের মতো হালকা লাগছে শরীরটা। এগিয়ে গিয়ে আমানের সামনে দাঁড়ালো সে। হেসে হাত বাড়িয়ে দিলেন আমান। 2 হাতে তার হাতটা চেপে ধরল খাম্বু। চোখে টলমল করে উঠল পানি, তবে মুখের হাসিটা মোছেনি, আরো বেড়েছে। ভোর হতে ক্যাম্প ভেঙে দিয়ে রওনা হয়ে পড়ল দলটা। উপকূলের দিকে চলে যাবে। পথে জায়গায় জায়গায় থেমে জন্তু ধরবে। রাতে আর ক্যাম্প করবে না, চলবে। এভাবেই চলে যাবে কাম্পালায়। ওখানকার পুলিশের হাতে 20 জন বন্দীকে তুলে দিয়ে চলে যাবে মোম্বাসা বন্দরে। যে সমস্ত জন্তু জানোয়ার ধরেছে সেগুলো নিয়ে দেশের জাহাজে চাপবেন মিস্টার আমান। 3 গোয়েন্দা রয়ে যাবে। তালিকা অনুযায়ী সমস্ত জন্তু এখনো ধরা হয়নি, ধরতে সময় লাগবে। ততদিনে মিস্টার আমানের শরীর ভালো হওয়ার সম্ভাবনা নেই, বরং আরো খারাপ হতে পারে। 3 গোয়েন্দাকে কোনো সাহায্যও করতে পারবেন না। অযথা থেকে লাভ কি? সেজন্যই ফিরে যাচ্ছেন তিনি, ওদের বোঝা বরং কিছুটা কমিয়ে দিয়ে। চলার পথে জিজ্ঞেস করলেন আমান, মাউন্টেন অফ দ্য মুন এর নাম শুনেছ? মাথা কাত করল রবিন। হ্যাঁ। বিড়বিড় করল কিশোর, চন্দ্র পাহাড়। মোসা বলল, কে না শুনেছে,
দৈত্যের দেশ বলে অনেকে ওটাকে শুনেছি। ওখানকার ফুল নাকি হয় গাছের সমান, কেঁচোগুলো 3 ফুট লম্বা, আর হাতিগুলো হয় এক একটা প্রাগৈতিহাসিক ম্যাস্টোডনের সমান। যোগ করলেন আমান। যেতে চাও ওখানে? ওখানকার হাতির তুলনা হয় না, অনেক দামে বিকবে। চকচক করে উঠল কিশোরের চোখ। বলল, চাই। শুনেছি ওখানে নাকি কিংবদন্তির সাদা হাতিও আছে, সত্যি নাকি? জানি না, আমিও শুনেছি। ছোটবেলায় বাবার সঙ্গে গিয়েছিলাম একবার ওখানে। কত খোঁজ করেছে বাবা ওই হাতির, পাইনি। তবে জায়গাটা খুব সুন্দর, আমরাও খুঁজবো। তুড়ি বাজালো মুসা। যদি পেয়ে যাই। বাকি কথাটা শেষ করলো না সে। মাথা নেড়ে হাতের ইঙ্গিতে বুঝিয়ে দিল কি করবে। সে তো হস্তিকে খাঁচায় পোড়া অত সহজ হবে না। আছে কি না সত্যি সেটাই হলো কথা, ধরার কথা তো পরে, কিশোর বলল। দেখো গিয়ে খোঁজ করে, থাকলে তো ধরার চেষ্টা করবেই, না থাকলে কালো হাতেই ধরবে। ভালো দেখে, অর্ডার আছে, অসুবিধা হবে না। খাম্বু এখন আমাদের বন্ধু, তোমাদের জন্য দরকার হলে এখন প্রাণও দিয়ে দেবে ও। লরির জানালা দিয়ে বাইরে তাকালো কিশোর। পাহাড়ের মাথায় সূর্য উঁকি দিচ্ছে, সোনালি রং লাগতে আরম্ভ করেছে তেপান্তরের ঘাসের ডগায়। আফ্রিকার ভোরের এই অপরূপ সৌন্দর্য বহুবার দেখেছে সে, তবু প্রতিদিন নতুন মনে হয়। কয়েকটা জেব্রা চড়ছে এক জায়গায়, সেদিকে তাকিয়ে থেকে ভাবতে লাগলো সে চন্দ্র পাহাড় আর সাদা হাতির কথা। ধরতে পারলে ভালোই হতো, রাতারাতি বিখ্যাত হয়ে যেত ওরা। কল্পনাও করতে পারলো না ওই মুহূর্তে চন্দ্র পাহাড়ে যাওয়ার আগে আরেক জায়গায় যেতে হবে। ওদের জন্যই যেন ওঁত পেতে আছে ভয়ঙ্কর মানুষ খেকো সিংহ, আর অপেক্ষা করছে এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার। এরই সাথে শেষ হচ্ছে তেপান্তর। পরবর্তীতে আরো নতুন নতুন গল্প শুনতে সাথে থাকুন গল্প বাই ঘাসফড়িংয়ের। ধন্যবাদ।